নমস্কার, দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে ছাত্র রাজনীতির পরিচিত মুখ অভিজিৎ বিশ্বাস। নমস্কার দাদা। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। ধন্যবাদ। এবং আপনাদের চ্যানেলের প্রত্যেকটি যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা জানতে পেরেছি তুমি কিছুদিন আগে দিল্লিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই সেমিনারে অংশগ্রহণ করেছিলে। তো আমরা আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে আমি জেনে নেব তোমার কাছ থেকে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন জিনিসটা কি। দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নামের মধ্যেই তোমরা জিনিসটা বুঝতে পারছো কিছুটা। অর্থাৎ ওয়ান নেশন অর্থাৎ এক রাষ্ট্র, এক দেশ, ওয়ান ইলেকশন অর্থাৎ এক নির্বাচন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বাংলা কিন্তু এক রাষ্ট্র এক নির্বাচন। আমরা যদি ভারতবর্ষ দেখি যে সারা বছরই ভারতবর্ষে কোথাও না কোথাও নির্বাচন লেগেই থাকে। কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো পৌরসভা, কখনো বিধানসভা, কখনো লোকসভা। যার ফলে সাধারণ মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত বারে বারে নির্বাচনের লাইনে দাঁড়ানো, ভোটের লাইনে। আরো অনেক রকম সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো ধীরে ধীরে। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটি আইন যেটি কেন্দ্রীয় সরকার আনতে উদ্যোগী হয়েছে, এবং সেই আইনটি যদি পাশ হয় তাহলে যতবার আমরা নির্বাচনের লাইনে দাঁড়াই সেই ঝামেলার থেকে মুক্তি পেয়ে আমরা একবারেই কিন্তু সমস্ত নির্বাচনে একসাথে অংশগ্রহণ করতে পারবো। এতে সাধারণ মানুষের লাভ কি? ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা তো মূলত সাধারণ মানুষের সুবিধার জন্যই আনা। আমি বললাম যে আমরা যদি দেখি যে আমি পশ্চিমবঙ্গের বিধানসভার কথা যদি বলি যে 2021 সালে আমরা একবার বিধানসভার লাইনে দাঁড়ালাম, 2022-এ পৌরসভা ভোটের লাইনে দাঁড়ালাম, 2023-এ পঞ্চায়েত নির্বাচন, আবার 2024-এ লোকসভা নির্বাচন। 4টে বছরে 4বার নির্বাচনের লাইনে দাঁড়ানো। মানুষজনের অনেক কাজকর্ম থাকে, মানুষজনের অনেক সরকারি সুযোগ সুবিধা থাকে। আমরা দেখি যে নির্বাচনের সময় আসলে যত সরকারি সুযোগ সুবিধা গুলো মানুষ পাওয়ার কথা তার থেকে তারা অন্তত 2-3 মাস আগে থেকে বঞ্চিত হয়। কেন? নির্বাচনী বিধি যেটা আছে, নির্বাচনী বিধি কিন্তু নির্বাচনের 3 মাস আগে লাগু হয়ে যায়। আমরা যদি কোনো সরকারি কোনো দপ্তরে যাই, সব জায়গায় দেখতে পাই যে নির্বাচনের একটা তোড়জোড় চলে। আমি যদি বিডিও অফিসে যাই, ওই নির্বাচনের 3 মাস আগে আমার অন্যান্য কোনো কাজকর্ম হয় না, শুধুমাত্র নির্বাচনের কাজ ছাড়া। পাশাপাশি ভোটের সময় একটা ভোট আসলে সাধারণ মানুষের কাজকর্মের একটা অসুবিধা। যত নেতা মন্ত্রী এমএলএ যার কথাই বলুন, একটা সাধারণ মানুষের যদি যেহেতু আপনি পরিচয় করালেন যে আমি ছাত্র রাজনীতি পরিচিত মুখ হিসেবে আমাকে পরিচয় করালেন, তো আমি যদি ছাত্রছাত্রীদের দিকটা দেখি, একটা স্টুডেন্ট স্টাইপেন্ডের ফর্ম যে শোয়ের ব্যাপার আছে একটা এমএলএ বা এমপির কাছে, তাকে কিন্তু সেই নির্বাচনের আগে 3 মাস কিন্তু কোথাও সে পায় না। কেন? সেই নেতাটি ভোট প্রচারে বা অন্য কাজে কিন্তু ব্যস্ত থাকে। তো নেতাদের তো আমরা সহজে পাই না, প্লাস ভোটের সময় তো আরোই পাওয়া যায় না, তারা ব্যস্ত থাকে। আমরা তো তোমাকে ছাত্রদের রাজনীতির মুখ হিসেবেই জানি, তো এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এতে ছাত্রছাত্রী বা শিক্ষাঙ্গন কতটা লাভবান হবে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন মোটামুটি ভারতবর্ষের ছাত্র যুব থেকে শুরু করে কৃষক শ্রমিক সবার সুবিধার জন্যই আনতে চেয়েছে কেন্দ্রীয় সরকার, যতটুকু আমার মনে হয়েছে। ছাত্রছাত্রীদের লাভটা বলতে, যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো হয় আমরা যদি দেখি, সাধারণত কোনো স্কুল বা কলেজে হয়, প্রতিটি স্কুল বা কলেজ কিন্তু নির্বাচনের সময় হয় ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। বা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী বলুন বা পুলিশ বাহিনী বলুন, যাই বলুন না কেন, তার জন্য কিন্তু ব্যবহৃত হয়, তাদের থাকার জন্য। তো তখন স্কুল বন্ধ থাকে, যার জন্য সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদের পঠন পাঠন একটা অসুবিধা হয়। এবং নির্বাচনের কাজটা যারা পরিচালনা করে, প্রিসাইডিং অফিসার বলো আর অন্যান্য যারা রয়েছে আধিকারিক, সকলেই কিন্তু কোনো না কোনো স্কুল হোক বা কলেজের শিক্ষক বা শিক্ষিকা। তো তারাও বাধ্য হয় স্কুল বা কলেজের তাদের যে পঠন পাঠন দেওয়ার কথা ছিল ছাত্রছাত্রীদের, সেটা না দিয়ে ভোটের কাজে লিপ্ত হওয়া। এবং আমি যেহেতু রানাঘাট কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি দেখেছি যে বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে অন্তত ওই 2-3 মাস 4 মাস আগে থেকেই কলেজটা কিন্তু টোটালি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। কেন? সেখানে স্ট্রং রুম তৈরি হয়, যার ফলে কলেজে কিন্তু যে স্বাভাবিক পঠন পাঠন হয়তো হয় কোনো রকম ভাবে, কিন্তু স্বাভাবিক যে পঠন পাঠনটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। তো যদি এই ঝামেলাটা আমরা একবারে করে ফেলতে পারি, 5 বছরের ঝামেলা একবারে, তাহলে বাকি 4 বছর বা 4.5 বছর কিন্তু ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা যেমন ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারবে, তেমন স্কুলগুলোতেও ছাত্রছাত্রীরা যেতে পারবে। একদম। ব্যবসায়ীরা কিভাবে লাভবান হবে? ব্যবসায়ীদের লাভবান তো সব থেকে বেশি আমার যতটুকু মনে হয়। তার কারণ হচ্ছে ভোট এলেই সাধারণত পশ্চিমবঙ্গের কথা যদি বলি, যে পশ্চিমবঙ্গে খুব ভালো মানুষ তো বেশি ভোটে দাঁড়ায় না। যত আমি বলতে বাধ্য হচ্ছি, যদি আমরা দেখি যারা নির্বাচনে দাঁড়ায়, অনেক সমাজ বিরোধী বা যারা
রীতিমতো তোলাবাজির সাথে যুক্ত, তারা কিন্তু ভোটে দাঁড়ায় এবং তারা সেই নির্বাচনটাকে তোলাবাজি হিসাবে কিন্তু ব্যবহার করে। বড় বড় ব্যবসায়ীদের কাছে আপনারা নিজেরা খোঁজ নিয়ে দেখবেন যে বড় বড় ব্যবসায়ীদের কাছে রীতিমতো ভোটের সময় চাঁদা চেয়ে, বড় অ্যামাউন্টের চাঁদা চাইতে কিন্তু তারা চলে যায়। নাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন তাদের হতে হয় তাদের ব্যবসা চালাতে বা বিভিন্ন রকম ভাবে। আমরা সংবাদ মাধ্যমে সেগুলো দেখেছি। এবার একটা ব্যবসায়ী সে ব্যবসা করছে, সে বিধানসভা ভোটের সময় একবার চাঁদা দিল, লোকসভা ভোটের সময় একবার চাঁদা দিল, পৌর ভোটের সময় চাঁদা দিল, পঞ্চায়েত ভোটের সময় চাঁদা দিল, তাহলে সারা বছর তার তো চাঁদা দিতে দিতেই তার জীবন শেষ। প্লাস ভোট। আর পশ্চিমবঙ্গে বিশেষ করে আমি যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের আমরা যদি দেখি রাজনৈতিক পরিস্থিতি, তাহলে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব থেকে এগিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজনৈতিক অশান্তির দিক দিয়ে। আর নির্বাচন মানেই পশ্চিমবঙ্গে খুনোখুনি, বাজারঘাটে বোমাবাজি, যার ফলে বাজারঘাটের লোকজনও খুব একটা বেরোতে সাহস পায় না এবং বাজারঘাটের লোকজন না শুধু ব্যবসায়ীদের ক্ষতি তো অবশ্যই। একদম একদম। বিরোধীরা একটা অভিযোগ করে যে যদি লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে হয় তাহলে কেন্দ্রের শাসক দল সব সময় নির্বাচনে বেশি লাভবান হবে, যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে বিপজ্জনক। তো এই বিষয়ে কি বলবেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো তো যেভাবে চলা সেইভাবেই চলছে। আমরা জানি যে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের তার যতটুকু ক্ষমতা তার পরিসর অনুযায়ী, রাজ্যগুলোর পরিসর অনুযায়ী ততটুকুই ক্ষমতা। তো নির্বাচনের সাথে, এক দেশ এক নির্বাচনের সাথে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমাদের বেশ কিছু উদাহরণ আছে। আমরা যদি বলি ওড়িশা, আপনারা সবাই জানেন, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলিতে 2004 সাল থেকে কিন্তু একই সাথে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়ে আসছে। তো আমরা যদি দেখি যে পূর্বে 2004 সালে কিন্তু কেন্দ্রে ক্ষমতায় ছিল ভারতের জাতীয় কংগ্রেস এবং উড়িষ্যা সরকারের ক্ষমতায় ছিল বিজেডি, অর্থাৎ ভারতীয় জনতা দল, সম্ভবত নামটা ফুল ফর্ম। তো তারা কিন্তু এইভাবেই কিন্তু নির্বাচন করেছে এবং 2014 সালে আমরা দেখেছি যে 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেস সেখানে ছিল এবং বিজেডিও ছিল, একভাবে এগিয়ে আসছিল। কিন্তু 2014-তে আমরা দেখেছি সেই রাজ্যের ক্ষমতায় বিজেডি রয়েছে এবং সেখানে কিন্তু লোকসভার নিরিখে বিজেপি এগিয়ে। আবার 2019-এও তাই, বিজেপি কিন্তু অনেক আসনে এগিয়েছিল লোকসভা ভোটে ওড়িশার ক্ষেত্রে, কিন্তু রাজ্যে কিন্তু বিজেডি ক্ষমতায় ছিল। হয়তো এই বছর এসে রাজ্য কেন্দ্র একই সাথে আর কি একই সরকার গঠিত হয়েছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে কিন্তু উড়িষ্যা কিন্তু আমাদেরকে দেখিয়েছে, প্রমাণ দিয়েছে যে একসাথে বিধানসভা লোকসভা নির্বাচন হলে কিন্তু কেন্দ্রের কখনো সুবিধা নাই। এবং মানুষ তো, আমি মনে করি যে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বেশি সচেতন। ওড়িশার মানুষ যদি রাজ্যের স্বার্থ ভেবে তখন বিজেডিকে ভোট দিতে পারে এবং কেন্দ্রের মানে কেন্দ্রের স্বার্থ ভেবে কংগ্রেস বা বিজেপিকে ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষও আশা করি পারবে সঠিকটা বুঝতে পেরে। তুমি বলছো যে এক দেশ এক নির্বাচন হলে দেশের উন্নতি, সেটা কিভাবে সম্ভব? দেশের উন্নতি তার আমরা যদি দেখি যে নির্বাচনটা তো হয়তো সরকার টাকা খরচ করে, কিন্তু টাকাটা তো আপনার আমার ট্যাক্সেরই টাকা। আমি যদি লোকসভা ভোটের কথা বলি, মানে পুরোপুরি অ্যামাউন্ট আমার জানা না থাকলেও কয়েকশো কোটি টাকা কিন্তু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে খরচ হয়, সেটা আপনার আমার ট্যাক্সের টাকা। বিধানসভা ভোটের ক্ষেত্রেও তাই, সেটাও আপনার আমার ট্যাক্সের টাকা। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। 2024 সালের যে লোকসভা নির্বাচন আমরা দেখেছি, আমরা যেখানে বসবাস করি, আমাদের বিধানসভার ক্ষেত্রে যদি আমরা লোকসভা রানাঘাট এবং বিধানসভা হচ্ছে রানাঘাট দক্ষিণ। তো রানাঘাট লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, তিনি যদি পদত্যাগ করে, এমএলএ পদ থেকে পদত্যাগ করে যদি নির্বাচনে লড়াই করতেন, তাহলে একসাথে নির্বাচনটা হতো, উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন। তাহলে সুবিধাটা কি হতো? সুবিধাটা উপনির্বাচন করতে গিয়ে, মানে লোকসভা ভোটের 4 থেকে 5 মাস পরে আবার উপনির্বাচন, ওটা করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। তো নির্বাচন মানেই খরচ, কত রকমের খরচ আছে, দলের খরচ বা বিভিন্ন রাজনৈতিক দল তো তাদের মতো খরচ করেই, এবং বিভিন্ন রাজনৈতিক দল, আমি নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের কথা বলছি না, সমস্ত রাজনৈতিক দলের কথাই বলছি, সকলেরই ফান্ডিং কিন্তু যেটা বললাম যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করে হয়। আর নির্বাচন সরকারি যে খরচগুলো সেগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় হয়। একটা লোকসভা নির্বাচন খরচ করতে 100 টাকা যদি খরচ হয়, একটা রাজ্যসভা নির্বাচন পরিচালনা করতেও কিন্তু 80-90 টাকা খরচ হয়। তাহলে আমরা দুটো খরচ যদি একসাথে করতে পারি, তাহলে 100 টাকাতে দুটো নির্বাচন করা কিন্তু সম্ভব। তো জনগণেরই তো সুবিধা। একদমই। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে। এবার আমরা দাদার সাথে কিছু র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর করে নেব। তো দাদা, তুমি রেডি তো?
এখনো পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে তুমি কাকে মনে করো? অবশ্যই নরেন্দ্র মোদীকে। ভোট দানের শ্রেষ্ঠ প্রক্রিয়া কি বলে তোমার মনে হয়? ভোটদানের যেভাবে এখন চলছে যে ইভিএম প্লাস ভিভিপ্যাট, আমি কিসে ভোট দিলাম সেটা দেখার জন্য ভিভিপ্যাট আছে, এটাই আমার মনে হয় যে সঠিক। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কোন দুটি প্রকল্প তোমার সব থেকে প্রিয়? একটি প্রিয়র মধ্যে তো আমরা সকল পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। আরেকটি হচ্ছে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওকে, অফলাইন নাকি অনলাইন, কোন মাধ্যমে নির্বাচন করলে সব থেকে ভালো হয়? অবশ্যই অনলাইন। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কাকে তোমার জীবনের আইডল বা আদর্শ মনে করো? স্বামী বিবেকানন্দ। একদম। অনেক ধন্যবাদ দাদাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে ছিল ছাত্র রাজনীতির পরিচিত মুখ অভিজিৎ বিশ্বাস। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমরা আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্পগুজব, প্রেজেন্টিং বাই এইচপিএন নিউজ। নমস্কার।